তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যেটা আমি বলছিলাম যে আবেদন প্রক্রিয়াটা নিয়ে, কারণ এটা অনেকে আমরা জানি না, যার জন্য এটা ক্লিয়ার হওয়া দরকার যে আপনি একটা আবেদন করবেন সঠিক এবং শুদ্ধভাবে যাতে আবেদনটা হয়, এবং পরবর্তীতে আপনি আবেদন করে কোনো সমস্যার সম্মুখীন না হন, এজন্য নিজেদের জানা খুবই জরুরি। আমরা আবেদন যেটা করি সেটা হচ্ছে কি, আমরা সাধারণত একজন কম্পিউটার দোকানের কাছে যাই, সে যেভাবে বলে সেইভাবে আমরা অনেকে দেখিও না। আমাদের সঠিকভাবে হচ্ছে কিনা, তার কতটুকু জ্ঞান আছে, যার জন্য আমি এটা একটু মনে করলাম যে আপনাদের সাথে আলোচনাটা করা জরুরি। যে প্রথমে হচ্ছে আপনার আবেদনটা সঠিক হয়, তারপরে পড়াশোনা পরীক্ষা, তারপরে হুম আবেদনের জন্য অনেকে কিন্তু সমস্যার সম্মুখীন হয়, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে রেজাল্টের সময় বা পরবর্তী বিভিন্ন ডকুমেন্টসে ভুল তথ্য বা সঠিকভাবে তথ্য উপস্থাপন না করার জন্য অনেকে সম্মুখীন হন। যার জন্য আম, আমি মনে করি যে আপনাদের সাথে একটু আলোচনা করলে আপনাদের জন্য ভালো হবে। তো আমরা শুরু করি। পরে যারা আসবে তারা তো আসবেই, যারা আছে তাদের নিয়েই শুরু করি। তো প্রথমে আমি একটু যেটা আলোচনা করি, যে আপনাদের এই যে যে আবেদন প্রক্রিয়া, আপনারা চাইলে কিন্তু নিজে থেকেই ফোন থেকে করতে পারবেন। নিজের ফোন, মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড যে কোনো ফোন হইলে তো পারবেন, আর কম্পিউটার থাকলে তো কোনো কথাই নাই। সেক্ষেত্রে হয় কি, যে প্রথমে দেখেন যে আমাদের একটা লিঙ্ক দেওয়া আছে, এখানে এই লিঙ্কে প্রবেশ করে আমাদেরকে আবেদন করতে হবে। আবেদন করার আগে যেটা আমাদের প্রয়োজন, যে আমাদের সকল সকল কি বলছে, এসএসসি, এইচএসসি, বিকম এবং এলএলবি সার্টিফিকেটটা আমাদের লাগবে। এরপর এনআইডি কার্ডটা লাগবে, মোবাইল নাম্বারটা, এবং এই মোবাইল নাম্বারটা অবশ্যই কি হতে হবে, সচল, যে এই মোবাইল নাম্বারটাই কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে। যত প্রকার পরীক্ষার ডেট বলেন, পরবর্তী আপনার ভাইবা বা আরো যত প্রকার যোগাযোগ আছে, সম্পূর্ণটাই আপনার এই মোবাইল নাম্বারের মাধ্যমে হবে। এজন্য সচল থাকা খুবই জরুরি। কারণ এসএমএস আসলে আপনি জানলেন না, বা অ্যাডমিট কার্ড আপনি ডাউনলোড করতে পারলেন না, এরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন যদি মোবাইলটা সচল না থাকে। এরপরে এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। তারপরে আপনার একটা সিগনেচার লাগবে, এবং আপনি বিবাহিত বা অবিবাহিত কিনা এই অবস্থানটা জানাতে হবে, বর্তমান এবং স্থায়ী ঠিকানাটা দিতে হবে। এটা হচ্ছে মূল আপনারই। এবং এই ক্ষেত্রে আপনার কোনো প্রকার ডকুমেন্টস আপলোড করতে হবে না, শুধু ছবি এবং সিগনেচারটা আপলোড করতে হবে। এছাড়া সম্পূর্ণ তথ্যগুলো আপনার দিতে হবে, কিছু আপলোড করা লাগবে না। এবং আবেদন যথারীতি আমাদের অলরেডি 7 তারিখ থেকে শুরু হয়েছে, এবং 21 তারিখে শেষ হবে। এখন এখানে আবেদনের আগে যেটা আমাদের প্রয়োজন, আমরা জানলাম যে কি কি জিনিস আমাদের লাগবে। যে আমাদের ওই যে যে ছবিটা আছে, যে পাসপোর্ট সাইজের একটা ছবি, আমাদের কি করবে, 300 × 300 মেগাপিক্সেলের হইতে হবে, এবং এটা সর্বোচ্চ সাইজ হবে কি 100 কিলোবাইট, এর বেশি হতে পারবে না। আর যে যে স্বাক্ষরটা করব, সেই স্বাক্ষরটা কি হবে, সর্বোচ্চ 60 কিলোবাইট, এবং এটা হতে হবে কি 300 × 80, 300 × 80 পিক্সেলের, এর থেকে বেশি হবে না। এবং সর্বোচ্চ সাইজ হবে 60 কিলোবাইট। এটুকুই এনাফ আমাদের জানার জন্য। এখন কথা হচ্ছে যে এই যে যে আপনার এটা, অনেকে বলে সাইনের বিষয়টা, যে আমি কি সাইন দেব নাকি বড় করে আমার সম্পূর্ণ নাম, এটা হলো আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি সাধারণত যেটা ব্যবহার করেন সবসময়, অবশ্যই সেটাই ব্যবহার করবেন। এখন পরবর্তীতে আমরা যখন ইচ্ছে যাব, আমি এটা প্রসেসটা আপনাদের দেখাবো ওয়েবসাইটে গিয়ে, তখন আমি আরো বিস্তারিত আলোচনা করব, ওখানে প্রতিটা এইটা আপনাদের আমি দেখাই দেবো। এখন এটার মধ্যে কি আপনাদের কি কোনো প্রশ্ন আছে, কারো থাকলে বলতে পারেন, তারপর আমরা কিভাবে আবেদন প্রক্রিয়া শুরু হবে ওয়েবসাইটে, আমি সেটা আপনাদের দেখাবো। কারো এই থাকলে একটু আনমিউট করে বলেন। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। হুম, আপনি কিছু বলতে চান জাকির ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি একটা বিষয় জানার জন্য ফোন দিছি। এটা হয়েছে, আমি তো প্রথম দিন অ্যাপ্লিকেশনটা করছি, কিন্তু এখানে আপনার মাস্টার্সে যে অপশনটা আছে,
ওইখানে এই এমবিএস প্রোগ্রামটা নাই, অপশনটা নাই। তো ওইখানে বিকম আছে, এমকম আছে, আর হচ্ছে এমবিএ আছে। তো আমি দুই একজনকে বললাম, দেন এখন কি করা, কয় এমবিএ দিয়া ম্যানেজমেন্ট সিলেক্ট করে এটা করে দেওয়ার জন্য। আরে একজনে বলে এমবিএ দেওয়ার জন্য, আরেকজনে বলে এমকম দেওয়ার জন্য। এখন এটা নিয়ে একটা টেনশন আছে, এটা কোনো সমস্যা হবে আপনি কিনা। কি টাকা পেইড করছেন? হ্যাঁ, টাকা পেইড হয়েছে। টাকা, আপনি এসএসসি এবং এইচএসসি তো দিছেন, এরপরে গ্রাজুয়েশনে কি দিছেন, এলএলবি নাকি বিকম? আন- না, আমি ওইটা দিছি ফার্স্ট কোর্সে। ফার্স্ট কোর্স দিছি। ফার্স্ট কোর্সে ওই সাবজেক্টের এখানে যাইয়া এই আপনার বিবিএস সিলেক্ট করছে। বিবিএস সিলেক্ট করছেন, তাই তো? হুম। হ্যাঁ, জি। বিবিএস সিলেক্ট করে ওখানে দিছেন, ওতেই হয়েছে, আপনার সমস্যা না, মাস্টার্স কোনো বিষয় না। আপনি ওটা দিলে অবশ্যই সঠিক তথ্য দিবেন, আর যদি না দেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ আপনার এখানে গ্রাজুয়েশন পর্যন্ত চাইছে। এরপরে যারা আছে সে দিবেন, এতে সমস্যা নাই। আর দিলে তথ্য হ্যাঁ, অবশ্যই সঠিক দিবেন, এটা হচ্ছে। হ্যাঁ। আর ওখানে না, না, দেখবেন সঠিক গ্রাজুয়েশনে আপনার যে কোনো একটা অপশন, এলএলবিটা দেওয়া যায়, বা আপনার বিবিএসটা, বা এই যে আমাদের কমার্স ব্যাকগ্রাউন্ডে যেটা, এটা দেওয়া যায়। এটা হয়তো আপডেট দিয়ে দুইটা দেওয়ারও থাকবে, যেমন গতবার হয়েছিল আপনার, প্রথমে এরকম দিছিল যে গ্রাজুয়েশনে একটা দেওয়া যায়, দুইটা দেওয়া যায় না, মানে এলএলবি যদি থাকে আবার কমার্স ব্যাকগ্রাউন্ড, এরা দুইটা দিতে পারতেছে না, যে কোনো একটা। পরবর্তীতে এটা ওদের নজরে আসার পরে ওটা সঠিক করছিল, এবারও হয়তো হইতে পারে। আমি যেটা দেখলাম যে এটাই এখন ওই গতবারের মতোই ওরা রাখছে, হয়তো নজরে আসলে করবে। কিন্তু আপনি যেটাই দিন সমস্যা নাই, ওতে সমস্যা হ্যাঁ, হবে না। আর যদি, এখন বলে রাখি, কারো মনে করেন যে আপনি অ্যাপ্লাই করছেন, ভুল হয়েছে, আপনি সাবমিট করার পরে মনে হচ্ছে ভুল হয়েছে, সমস্যা না, ওটা বাদ দিবেন। এরপরে আবার আবেদন করবেন, সঠিকভাবে আবেদন করার পর যেই আবেদনটা সঠিক হবে, ওই আবেদনের ইউজার আইডি ব্যবহার করে আপনার টাকা পেইড করবেন। যেটা আপনি টাকা পেইড করবেন ওটাই সঠিক হিসেবে ধরে নেবে। এটা হচ্ছে সর্বশেষ কথা আপনাদের, এবং এটা যদি করেন আর তাহলে সমস্যা নেই, যেটা ভুল হয়েছে ওটা তারা গ্রহণ করবে না। টাকা পেইড পেইড যেটাই করবেন, যে ইউজার আইডি দিয়ে, ওটা আপনার গ্রহণ করবে তারা। কথা ক্লিয়ার ভাই? হ্যাঁ। জি, জি। ওইটা ওইটা তো আমি বলছি, এটা তো আপনি যেটা বলছেন ওইটা তো ডিগ্রি যেটা অপশন, ওই ক্ষেত্রেটা বলছেন। হুম। মাস্টার্স প্রোগ্রামের যে অপশনটা, ওইটার কথা বলতেছি। হ্যাঁ, ওটা কি বললেন ওটা? ওইটা মাস্টার্স প্রোগ্রামে যেটা আছে, ওইখানে অপশানে আছে শুধু এমএসএস, এমকম, হুম। এমবিএ। হুম। ঠিক আছে। হুম। এই অপশন গুলো আছে, এমএ, এই অপশন গুলো কিন্তু আপনার আপনার এম কি আমার হচ্ছে এমবিএস, এমবিএস ওটা নেই? ওইটা নাই। ওটা না থাকলে ওইটা এমকম নাই। ছিল না, এমকমটা দিয়ে দিবেন। কিন্তু আমি জিজ্ঞাসা করছি, অনেকজন বলতেছে না, কয় এমবিএ টা দিয়া। তো আমি এমবিএ দিয়া ম্যানেজমেন্ট সাবজেক্টটা সিলেক্ট করে দিছি। আচ্ছা, ওতে সমস্যা নয়, এমবিএ বলেন, কারণ অনেকে তো ওই যে এটা এমবিএ এর সমমান করে দিছে, সেটা অনার্সে বিবিএ সমমান করে দিছে। ওখানে এমবিএ বা বিকম যেটাই থাকে, ওতে আপনার কোনো সমস্যা হবে না। এমকম, এমকম। হ্যাঁ, এমকমও আপনি সিলেক্ট করতে পারেন, এমবিএও সিলেক্ট করতে পারেন, কারণ দুটাই সমমান করা। ও নিয়ে আপনার কোনো সমস্যা হবে না, অনেক কনফিউশন করার দরকার, কোনো কনফিউশন করার দরকার নাই। এবং কে কি তথ্য দিল ওটাও এত নেওয়ার দরকার নাই আপনার। ঠিক আছে, কারণ অনেকে না জেনেই তো বলে থাকে, আমি অনেক তথ্য এরকম পেয়েছি, অনেকে না জেনে বিভিন্ন তথ্য ওরকম ছড়ায়, ওর জন্য আপনার কোনো সমস্যা হবে না ভাই। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ ভাই। অন্য কোনো ভাইয়ের প্রশ্ন কোনো যদি থাকে বলি। ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, হ্যাঁ, বলেন। আমার হচ্ছে অ্যাকাউন্টিং এ বিবিএমবিএ করা, হ্যাঁ, হ্যাঁ। প্লাস হচ্ছে এলএলবি করা হচ্ছে চট্টগ্রাম আইন কলেজ থেকে। তো আমি কোনটা দিয়ে অ্যাপ্লাই করলে ভালো হবে, এটা জানতে চাচ্ছিলাম। এখানে দেখেন, আপনি যদি কমার্স ব্যাকগ্রাউন্ড দেন, তার জন্য আলাদা কোনো বেনিফিট পাবেন না, আবার এলএলবি দিলে কোনো বেনিফিট নাই। হ্যাঁ, আপনি যেটাই চান আপনি দিতে পারেন। তবে এখনো ওই গ্রাজুয়েশনের যে বিষয়টা, ওখানে যে কোনো একটা হুম। দেওয়ার অপশন আছে, হয় আপনি কমার্স ব্যাকগ্রাউন্ডটা দিবেন, না হলে এলএলবিটা দিবেন। তো সেক্ষেত্রে সেটাই, আমার মানে কোনটা? হুম। হ্যাঁ, এটা অপশনটা এখনো, গতবারও প্রথম যখন আবেদন শুরু হয়েছিল এরকমই ছিল, হুম। পরবর্তীতে এরা এটাই সুযোগটা পরে ওয়েবটা ঠিক করে দিছিল, পরে গ্রাজুয়েশনের দুইটাই দেয়া গেছে, কমার্স এবং এলএলবিটা।
হ্যাঁ, এখন হয়তো এজন্য আমি আপনাদের নির্দেশনা দিছিলাম যে আপনারা 10 তারিখ 12 তারিখের পরে করেন, কারণ অনেক সময় এটা ওদের নজরে আসে না, আসার পরে ঠিক করে। এখন এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি যদি ই করেন কমার্স ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ দিয়ে দিন, এলএলবি না দিলেও ওতে কোনো সমস্যা নেই, আবার দিলেও আপনি আলাদা যে বেনিফিট পাবেন এরকম কিছু না। হ্যাঁ, ওতে কোনো সমস্যা আচ্ছা, নেই, আপনি তাহলে যেটা। আবেদনটা যেহেতু আপনি 10 তারিখের পরে করতে বলেছেন, আজকে তো 10 তারিখ, হ্যাঁ, হ্যাঁ। আমার ইয়ে ছিল হচ্ছে আমি রবিবারের দিকে করব বা সোমবারে। হুম। ততদিনে কি হয়ে যাবে, নাকি ওটা হওয়ার পর মানে আপনার থেকে জেনে তারপর করব, কোনটা হ্যাঁ, করলে ভালো হয়? হ্যাঁ, ওটা ব্যাপারটা কি, ওটা ওরা যে নজরে আসবে ওরা নিজ দায়িত্বেই করবে, যদি করে, আর না করলেও ওতে আপনার কোনো সমস্যা নেই, যেটা আছে অপশন কোনো ওইভাবে আপনি অসুবিধা নেই। দিয়ে যাবেন। হ্যাঁ, এটা সবার জন্য, ওর না, জন্য আপনি। ওই ক্ষেত্রে কি ধরেন পরীক্ষার মানে ওখানে তো ম্যাথ আছে না, অ্যাকাউন্টিং এর, ওই ক্ষেত্রে কি কোনো ইয়ে আসবে, কোনো বিষয় তো নাই? বা ভাইভাতে কি এটা নিয়ে তো কোনো প্রশ্ন করবে না, মানে নো, নো, লিখিত না, পরীক্ষা নিয়ে আপনি করবে? যেভাবে প্রোফাইলটা সাবমিট করবেন, আপনি প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো ওইভাবে নিয়ে যাবেন। আপনি যদি এলএলবি শোনা করেন, এলএলবি নেওয়ার দরকার নেই। আপনি যদি কমার্স ব্যাকগ্রাউন্ড দিয়ে যান, আপনি কমার্স ব্যাকগ্রাউন্ড হুম। গুলো নিয়ে যাবেন। বিষয় হচ্ছে তাই, আপনি যেভাবে অ্যাপ্লিকেশন করবেন ওই ডকুমেন্টস এমনিতে গুলো ওইভাবে নিয়ে যাবেন। এমনিতে ভাইয়া আপনার কি মনে হয়, মানে কোনটা দিয়ে করলে আমার জন্য একটু মানে ইজি হয়, বা এটাই করালে মোটামুটি ভালো একটা থাকে না বিষয়? হ্যাঁ, এটা নিয়ে বুঝছেন, এটা নিয়ে কোনো বেনিফিট আপনি পাবেন না। প্রয়োজনে আরো এরকম হয়, যাদের কমার্স ব্যাকগ্রাউন্ড আছে আমার হিসেবে কমার্স ব্যাকগ্রাউন্ড দেয় ভালো, আর যাদের এলএলবি আছে তারা তো অবশ্যই এলএলবি দেবে, তাদের আর কোনো ওয়ে নাই যদি কমার্স ব্যাকগ্রাউন্ড না থাকে। সেই ক্ষেত্রে হয় কি, এলএলবি দিলে আপনার দেখা যাচ্ছে ওরা আরো ওখান থেকে ভাইবা প্রশ্ন বেশি করতে পারে, এরকমও হতে পারে। এজন্য ওটা নিয়ে আপনাদের কোনো কনফিউশন নেই। অপশনে যদি দুইটা গ্রাজুয়েশন দেওয়ার অপশন চালু হয় তাহলে দুইটাই দেন, আর না হলে যে কোনো কমার্স ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলেন বা এলএলবি আপনার সুবিধা মতো নেন, ও নিয়ে কোনো আপনার সংকোচ ভয় কিছুই নেই, কোনো বেনিফিটও পাবেন আচ্ছা, না এটার জন্য। ওকে। এই ক্ষেত্রে কি ভাইয়া আমি আরো কিছুদিন কি অপেক্ষা করব, 15 তারিখ পর্যন্ত, নাকি হ্যাঁ, এর মধ্যে করে ফেলবো? হ্যাঁ, অপেক্ষা করতে পারেন, সমস্যা নেই ওতে। তবে ওই লাস্ট 20-21 তারিখে যাওয়ার দরকার নেই, এর আগেই করেন, না ওই না না, সার্টিফিকেট তখন ডাউনলোড করবো না, করে। মানে 15 তারিখ কি ট্রাই করব, ওটা করলে ভালো হ্যাঁ, হয় হ্যাঁ, নাকি? হ্যাঁ, করেন, সমস্যা নেই। এতে কোনো সমস্যা হবে না, আপনার অনেক টেনশন নাই। হইলে ভালো, না হলে যেভাবে আছে ওইভাবে দিয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। আর কারো আছে, নাহলে আমরা এসে চলে যাই। অ্যাপ্লিকেশনটা একটু দেখাই, অ্যাপ্লিকেশনটা দেখানোর কারণ হচ্ছে এটা, যে আপনাদের সেখান থেকে হচ্ছে আপনাদের জানা দরকার যে কোন তথ্যগুলো হয়, যাতে আপনাদের কোনো কম্পিউটার দোকানদার বা কাউরে দিয়ে করাইলে সঠিক হইতে আপনারা করতে পারেন, এবং ভুল হলে এটা আপনারা বুঝতে পারেন। এই জন্য এটা কিন্তু দেখানো। আবার অনেকে আছে ল্যাপটপ ডেস্কটপ আছে বা মোবাইলে নিজেরাও করতে পারবেন, এই জন্যই মূলত আপনাদের দেখানো, এছাড়া আর কিছুই না। এই, আর কোনো ভাইয়ের প্রশ্ন আছে নাকি আমরা চলে যাবো পরবর্তী ইসে? ভাইয়া একটু আমার ছিল। হ্যাঁ, বলেন। ভাইয়া আমি জানতে চাচ্ছিলাম যে পরীক্ষার মধ্যে যে বাসায় যে ফিল আপ করবো সেখানে টেলিটক সিম দিয়ে কি একই সিম দিয়ে কি 2-3 জন অ্যাপ্লাই করতে পারবে? হ্যাঁ, এখানে বিষয়টা হচ্ছে কি, আপনি অ্যাপ্লাই করবেন ওয়েব থেকে, আর টাকা পেড করতে হবে টেলটক থেকে। এখানে একই নাম্বার থেকে আপনি যত খুশি তত টাকা পেড করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আর হচ্ছে ভাইয়া আমি যে বলতে চাচ্ছিলাম যে মাস্টার্সটা কি মানে উল্লেখ করলে কি ভালো হবে নাকি না? হ্যাঁ, দিতে পারেন, যেহেতু আপনার কোয়ালিফিকেশন আছে, মাস্টার্স সার্টিফিকেট আছে, আপনি দিয়ে দিন, এটা এটা ভালো হবে। মানে এই জন্য এক্সট্রা বেনিফিট পাবেন এরকম কিছু না, দিলে ভালো, আপনার যেহেতু আছে আপনি দিয়ে দিন, বিষয়টাই। মানে আমি চাচ্ছিলাম যে মানে ওটা ইফ অ্যাপ্লিকেবল, তো সেই জন্য বলছিলাম যদি হ্যাঁ, হ্যাঁ, এলএলএম উল্লেখ করি। ব্যাপারটা হচ্ছে আপনার এখানে চাইছে গ্রাজুয়েশন, হ্যাঁ, ও কমার্স ব্যাকগ্রাউন্ড বা এলএলবি, এরপরে আপনার যদি আদার্স ডিগ্রি থাকে আপনি দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। বা এর জন্য আবার অনেকে ভাবে যে না আমি আলাদা কোনো বেনিফিট পাবো নাকি, না, কোনো বেনিফিট পাবেন না, জাস্ট সনদ আছে আপনি একটা দিয়ে দিলেন, এই আর কিছু না। আচ্ছা ঠিক আছে ভাই, ওই যে অনার্সে দেখলাম যে এলএলবির ক্ষেত্রে শুধু অনার্স অপশনটা দেওয়া আছে, আর মাস্টার্সে এলএলএমটা ঠিকই আসে। হ্যাঁ, ওই যে বললাম, যে যাদের 2 বছর মেয়াদি, এটা গতবার এই সমস্যাটা হয়েছিল, এবারও হচ্ছে, এটা হয়তো আপনার ওদের নজরে যখন আসবে তখন ওরা ঠিক করবে এটা। গতবারও এই সমস্যা ছিল, এলএলবি 2 বছরটার প্রথমে দেওয়া যায়নি। না ভাইয়া, আমার তো 2 বছর না, মানে আমি তো পুরো ল ব্যাকগ্রাউন্ডে, সেজন্য হ্যাঁ, হ্যাঁ, জিজ্ঞেস আপনার করতেছিলাম আপনার তো। জন্য ঠিক আছে, গত বছর মানে যাদের 2 বছর মেয়াদে আছে এলএলবি, মনে করেন যে কমার্স ব্যাকগ্রাউন্ডে, সে তো কমার্স দিয়ে দিল, তার সমস্যা নাই, এলএলবি প্রয়োজন নেই, দিলে ভালো, না দিলে নাই। কিন্তু যাদের মনে করেন অন্য আর্টস বা সায়েন্সের,
হ্যাঁ, বাট ওকে ব্যাকগ্রাউন্ড এলএলবি করা আছে 2 বছর মেয়াদি, তাদের জন্য তো ওটা দিতে হবে, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, এই জন্য ওটা সমস্যা যেগুলো আছে আশা করি ওরা নজরে আসলে ওটা ঠিক করে দেবে, ওটা নিয়ে টেনশন করার কিছু নেই। আচ্ছা ভাইয়া, মানে আমি অ্যাপ্লাই করার টাইমে এখনো সাবমিট করিনি, সেখানে দেখলাম যে অনার্সে এলএলবি নাই আর এলএলএম এলএলএম আছে, তো আমাদের তো 4 বছরের, সেই জন্য। হ্যাঁ, মানে ওখানে আপনি বলতেছেন যে 2 বছর মেয়াদী এলএলবিটা আসেনি, পাশ কোর্সের আপনার 4 বছর মেয়াদী অনার্স কোর্সটা দিছে, এই তো? জি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওটা ওইভাবে দেখেন, সমস্যা নেই। আর আর ভাইয়া পরীক্ষা, মানে পরীক্ষাটা জানতে চাচ্ছিলাম, পরীক্ষাটা কবে হবে আর পরীক্ষায় কি ক্যালকুলেটর ব্যবহার করা যাবে? হ্যাঁ, এখানে আর একটা বিষয় হচ্ছে কি, পরীক্ষাটা আসলে এটা তো কর্তৃপক্ষেরই, তারা কখন দিবে, তবে সাধারণত আপনি টার্গেট করেন জুনে হবে। হুম। এবং এই পরীক্ষাটা হয় কি, মানে এটা কাকতালীয় বলতে পারেন বা ওরা ওটা ফলো করতে পারে, সেটা হচ্ছে বার কাউন্সিল পরীক্ষা এবং এই করাইন যে পরীক্ষাটা, বিগত কয়েকটা পরীক্ষা, বিশেষ করে 17 এবং 24-এ যে পরীক্ষাটা হলো, ওরা বার কাউন্সিলের পরীক্ষাটার সাথে মিলাই পরীক্ষা দেয়, মানে বার কাউন্সিল দেওয়ার পরের দিনই সাধারণত ওরা দিচ্ছে। মানে হবেই যে তা না, ওরকম হয়। সেক্ষেত্রে বার কাউন্সিল এমসিকিউ ফর্ম ফিল আপ 20 তারিখ থেকে শুরু হবে, তো তাতে মেয়ের 20 তারিখে শেষ হবে, সাথে সেক্ষেত্রে যদি ক্যালকুলেশন বিগত আমরা দেখি, সেক্ষেত্রে আপনার জুন টার্গেট করেন, এরপরে যদি পিছ হয় সেটা তো পিছালো, কিন্তু টার্গেটটা আপনার জুনের 2য় সপ্তাহ টার্গেট করে আপনারা আগাইতে পারেন। আর ক্যালকুলেটর অবশ্যই ব্যবহার করতে পারবেন, জেনারেল যে ক্যালকুলেটর গুলো আছে ওইগুলো। সাইন্টিফিকটা ব্যবহার করা যাবে না, না? না, না, সাইন্টিফিকটা ব্যবহার করবেন না, জেনারেল গুলো, যে কোনো চাকরি বা এই পরীক্ষায় সবসময় আপনার জেনারেল ক্যালকুলেটর ব্যবহার করতে হয়। এবং এটা কোনো কনফিউশন নাই, কেউ যদি আপনাদের এই বিষয়ে বলে যে এটা ব্যবহার করা যাবে না, ওটা আমি যেটা বলছি এইগুলোই, কে কি বললো শুনেন না, এটা 100% যে কথাগুলো বলছি এটা সঠিক, অনেকে আপনাদের কনফিউশন করে না জেনে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা একটু এটা আবেদন প্রক্রিয়াটা দেখাই। আবেদন প্রক্রিয়াটা দেখাতে ওই যে bcs.teletek.com.bd তে আমরা যখন যাব, আমাদের এরকম একটা চলে আসবে। এই যে এরকম আমাদের ওয়েবে নিয়ে যাবে, এই ওয়েবে নিয়ে গেলে এখানে আপনার দেখেন একটা বলছে অ্যাডভার্টাইজমেন্ট, প্রথমটা তো অ্যাডভার্টাইজমেন্ট আমরা অলরেডি জানি যে কি আমাদের সার্কুলার ছিল। এবং পরে যেটা আছে সেটা আছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম, আমাদের দরকার হচ্ছে এই অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করা। তো এখানে ক্লিক করলে দেখেন এখানে বলছে ইনকাম ট্যাক্স বা কর আইনজীবী, এখানে আমাদের এই যে যে এটা আছে, এখানে আমাদের ক্লিক করতে হবে, ক্লিক করার পরে আমাদের নেক্সট দিতে হবে। নেক্সট দেওয়ার পরে এই জায়গাটা অনেকে বুঝে পারে না, যে এখানে বলছে দেখেন প্রিমিয়াম মেম্বার অফ অল জবস, বিশেষ করে যারা চাকরি সেক্টরে অ্যাপ্লাই করেন এটা ধারণা আছে, বাকি অনেকের নেই। তো এই ক্ষেত্রে আপনারা নো দিবেন, যাদের আছে এখানে অবশ্যই দিবেন, আর যাদের নেই তারা তো নো দিবেন। তো এটা হচ্ছে অল জবস, যাদের অ্যাকাউন্ট আছে বিশেষ করে এদের জন্য। তো আপনার নো দেন, নো দেওয়ার পরে আপনার নেক্সটে চলে যাবেন। আমি এর মধ্যে একটু কথা বলি, এটা হয়তো কেটে যেতে পারে লিংক, আমি আবার সাথে সাথে একটা লিংক দেবো, আপনি একটু ওয়েট করেন, কারণ এটা ফ্রি জুম ব্যবহার করা হচ্ছে, তো সেক্ষেত্রে আপনার ওরা 40 মিনিটের মধ্যে একটা দেয়, সময় দেয়, শেষ হলে আবার ব্যবহার করতে হয়। তো এখানে দেখেন যে প্রথম বলছে কি অ্যাপ্লিকেশন নেম, তো এখানে অবশ্যই আপনি ইসে দিবেন অ্যাপ্লিকেন্ট যে আছে তার নাম, এবং এটা সম্পূর্ণ এসএসসি সার্টিফিকেট অনুযায়ী সম্পূর্ণই হবে আপনার। এনআইডি কার্ডে কি আছে, এটা মূলত অনেকে এনআইডি কার্ডে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম ভুল থাকে বা স্পেলিং এই থাকে, তো আপনি এই জায়গায় এসএসসি তে যেভাবে আছে সেম সেইভাবে আপনি এখানে নিজের নামটা দিবেন। এবং এখানে আপনার নাম বাংলায়, এখানে বাবার নাম, মার নাম, এগুলো সবই আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে মা বাবা। এবং এটা আবার বলি যে এসএসসি তে যেভাবে আপনার আছে সেম ওইভাবে দিবেন, বিকল্প অন্য কোনো ওয়েতে দিবেন না, বা অন্য কোথায় কি আছে এনআইডি কার্ড না কোথাও এভাবে দিবেন না, এসএসসি বেস করে যেভাবে আছে ওইভাবে সম্পূর্ণ তথ্য এখানে দিবেন।
এবং যার ধর্ম, এবং এই জায়গায় অবশ্যই একটা মোবাইল নাম্বার ব্যবহার করবেন। সেটা হচ্ছে কি, যে সচল মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারে আপনার সাথে যোগাযোগ করবে। এবং এই যোগাযোগটা বলতে কি হচ্ছে, যে এই মোবাইল নাম্বারে আপনার এসএমএস করবে পরীক্ষার আগে, আপনার সেই এসএমএস এর মাধ্যমে আপনি কি অ্যাডমিট তুলতে পারবেন। আবার এরপরে আপনি যখন রিটেনে টিকবেন, পরবর্তী ডকুমেন্টস গুলো কখন আপনার সাবমিট করতে হবে এই বিষয়ে আপনাকে জানাবে। মানে সকল যাবতীয় তথ্য কিন্তু আপনার এই মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানাবে, আর তাদের ওয়েবে প্রকাশ করবে। অনেক সময় ওয়েবে আপনারা তো সবাই প্রবেশ করেন, এরা জানতে পারে না। এজন্য এই জায়গায় যে ফোনটা নাম্বারটা ব্যবহার করবেন অবশ্যই সচল, যেটা আপনি সবসময় ব্যবহার করেন। এরপরে ইমেল যদি থাকে তো ভালো, আর না থাকলে একটা সেট করে দিয়ে দেন, ওদের সমস্যা না। আর এখানে বলছে দেখেন এমপ্লয়মেন্ট স্ট্যাটাস। এই এমপ্লয়মেন্ট স্ট্যাটাসে আমি যেটা আগেও বলছি এখনো বলি, যে আপনারা চেষ্টা করবেন নট অ্যাপ্লিকেবল দেওয়ার জন্য, যে আপনি কোথাও চাকরি করেন না। কারণ এখানে একটা রুল আছে, বার কাউন্সিল এবং এদের, যে কোনো চাকরিজীবীকে এরা সনদ দিবে না। সেক্ষেত্রে আপনি নট অ্যাপ্লিকেবল দিবেন, এবং এইভাবে পরবর্তীতে রিটেন ভাইভা ফেস করলে আপনি বলবেন আমি কোনো চাকরি বাই করি না। ঠিক আছে, এইভাবেই করে যাবেন। আর যদি চাকরি করেন সেক্ষেত্রে সমস্যা নাই। সেক্ষেত্রে হবে কি, ভাইবার আগে আপনাকে একটা স্বঘোষণাপত্র দিতে হবে, এবং এই স্বঘোষণাপত্র অনুযায়ী আপনি যদি ভাইভায় পাশ করেন, ওই প্রতিষ্ঠান থেকে চাকরি ছাড়ার পরে আপনাকে সনদ প্রদান করবে, অন্যথায় আপনারা পাশ করলেও সনদ দিবে না। এইটুকুই প্রবলেম এখানে, এজন্য না দেওয়াটাই বেটার। এরপরে অবশ্যই ঠিকানা দিবেন, যে কেয়ার অফ যোগাযোগের ঠিকানা। এটা হচ্ছে কি, যে যদি কখনো তারা আপনার সাথে পত্রযোগে বা এইভাবে যোগাযোগ করে, সেটা দিবেন। বর্তমান ঠিকানা দিতে পারেন। আর এই পাশে যেটা স্থায়ী ঠিকানা আছে এটা ব্যবহার করবেন। এরপরে ওই যে যেটা ছিল আপনার এসএসসি অনুযায়ী যে আছে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো দিবেন, এবং সার্টিফিকেট নিয়েই বসবেন সামনে, এটা ভালো হবে। নাহলে এই তথ্যগুলো আপনি পাবেন না, বা অনেকের মনে নাই, মনে থাকবেও না। এজন্য ওই অনুযায়ী সার্টিফিকেটটা দিবেন। আর এখানে এসে এসএসসি এইচএসসি ওই তথ্য ওইভাবে তো দিলেন, এখানে এসে দেখেন এক্সামিনেশন, ওই যে যেটা ছিল, যে এখানে দেখেন যারা করছে, এই যে অনার্স কোর্সটা আছে, অনার্স কোর্সটা হইলে আপনি তো দিয়ে দিলেন অনার্স, আর যারা 3 বছর মেয়াদি ডিগ্রিটা করছেন তারা দিলেন এটা। এখন দেখা যাচ্ছে এই দুটা দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু এলএলবিটা নেই, যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের না, এলএলবিটা নেই। তখন তারা কি করবেন, যে গ্রাজুয়েশন ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে কি, এটা দেওয়ার অর্থ দাঁড়াচ্ছে যে এলএলবিটা 2 বছর 3 বছর মেয়াদি, 2 বছর মেয়াদি এলএলবি আছে, আর আছে 4 বছর মেয়াদি অনার্স কোর্স, আর একটা হচ্ছে পাস কোর্স। তা ওটা হচ্ছে এটার সমমান। এই জন্য তারা এটা দিয়েই কি পূরণ করবেন, যে এখানে দেওয়ার পরে আপনি ওইভাবে দিয়ে যাবেন, এবং এখানে হয়তো এলএলবিটা অ্যাড করবে, ওদের নজরে আসলে হয়তো অ্যাড করবে গতবার যেটা করছিল। এরপরে যাদের গ্রাজুয়েশন পর্যন্ত শেষ তাদের এখানে শেষ। এরপর যদি মাস্টার্স কারো থাকে, এল এম থাকে বা মাস্টার্স থেকে, তারা এখানে টিক দিলে, এখানে কিন্তু টিক দিতে হবে, এখানে টিক দেওয়ার পরে এটা উজ্জ্বল হবে, এটা দেখা যাবে, নাহলে কিন্তু এখানে করা যাবে না। তো এই ক্ষেত্রে এখানে দেখেন ওই যে যেটা বলছিল বিকমটা, এখন অনেকের আছে এমবিএস, এমবিএসটা এখানে নেই, না থাকলে আপনি এমকমটা সিলেক্ট করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। বা এমবিএ যেটা আছে এটাও সিলেক্ট করতে পারেন, দুটো যে কোনো একটা সিলেক্ট করলেই হবে, এতে কোনো সমস্যা নেই। দেওয়ার পরে এখানে আপনি যেহেতু চাকরি করেন না, এজন্য এটা আপনার জন্য প্রযোজ্য না, এটা আপনার জন্য প্রযোজ্য না, এখানে আপনি কিছুই পূরণ করবেন না। এরপরে দেখেন যেটা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এটা নিয়ে অনেক প্রশ্ন হয়েছে, সেটা হচ্ছে কি, এই যে দেখেন বলছে ডু ইউ ইলেকট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা ইটিন নাম্বার, আপনার কি কোনো ইটিন নাম্বার আছে কি না। এখন যার আছে অবশ্যই ইয়েস দিবেন, ইয়েস দিবেন, এবং পাশে কি 3 নাম্বার যেটা আছে এই 3 নাম্বারটা দিয়ে দিবেন। শেষ। এখন কথা হচ্ছে যাদের ইটিন নেই তারা কি করবে। এখন যাদের ইটিন নেই তারাও আবেদন করতে পারবেন নো দিয়ে, যাদের ইটিন নেই তারা দিবেন কি নো, নো দিলে আর আপনার ইটিন নাম্বার চাবে না। শেষ। এখন যারা ইটিন নেই, এখন তাদের কি হবে না, অবশ্যই হবে, তারা পরীক্ষা দেবে, রিটেন পাস করার পরে ভাইবার আগে তাদের কাছে চাইবে আবার প্রতিষ্ঠান, ওই যে এসএমএস এর মাধ্যমে, ফোনের আপনার এসএমএস এর মাধ্যমে জানাবে যে আপনি ইটিনটা আপডেট করেন বা ইটিন নাম্বারটা দেন। তখন আপনি 3 নাম্বার, একটা 3 নাম্বার খুলবেন, খুলে ওই নাম্বারটা তাদের এসএমএস এর মাধ্যমে জানাবেন, ওরা একটা ফরম্যাট দেবে আপনার এসএমএস ওইভাবে, এবং ওইটা দেওয়ার পরে আপনি একটা রিটার্ন, 3 থাকা মানে কি রিটার্ন দাখিল করতে হবে, এবং এই রিটার্নের প্রমাণ নিয়ে আপনি ভাইবার আগে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে তারা যাইতে বলবে, তখন তারা যাবেন, বা সাবমিট করতে বললে তারা ওইভাবে সাবমিট করবেন। এজন্য
তিনটা যদি করেন তো ভালো, না করলে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি রিটেনে পাশ করার পর অবশ্যই ভাইবার আগে আপনার 3 নাম্বার লাগবে, এবং 3 নাম্বার থাকা মানে হচ্ছে কি আপনার রিটার্ন দাখিল করা। এরপরে দেখেন, ডু ইউ হ্যাভ এনি ল ডিগ্রি। ওই যে যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে করে আসলেন কিন্তু আপনার এলএলবিটাও করা আছে, তারা ওখানে কমার্স ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ দিয়ে এখানে এসে দিয়ে দিবেন ইয়েস। আমার মনে হয় যারা প্রশ্ন করছেন ক্লিয়ার হয়ে গেছে যে ডু ইউ হ্যাভ এনি ডিগ্রি ইন ল, লতে তার কোনো ডিগ্রি আছে কিনা। যাদের কমার্স ব্যাকগ্রাউন্ড আছে তারা কি করলেন, ওই যে কমার্স ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ দিয়ে দিলেন, এসএসসি এবং অনার্স এবং মাস্টার্স পর্যন্ত দিয়ে এখানে এসে ইয়েস দিয়ে দিলেন, তাহলে কি আপনার ওই যে ল যে আপনি করেছেন সেটাও কিন্তু হয়ে গেল তথ্যটা দেওয়া। এরপরে বলছে ডু ইউ হ্যাভ এনি ডিগ্রি ইন ট্যাক্সেশন, এগুলো খুব কম থাকে কম লোকের, তো এখানে যেটা আছে সেটা দিলেন। ডু ইউ হ্যাভ এনি ডিগ্রি ইন কমার্স উইথ অ্যাকাউন্টিং এর সাথে আছে ইয়েস, অবশ্যই যারা কমার্স ব্যাকগ্রাউন্ড তাদের তো থাকবেই, তারা ইয়েস দিবেন। এরপর ডু ইউ হ্যাভ এনি ডিগ্রি ইন ব্যাংকিং উইথ হায়ার ডিগ্রি, অবশ্যই কি হায়ার ডিগ্রি যেটা থাকে এটা দিয়ে দিবেন যদি থাকে, আর না থাকলে নো। প্রতিটা দেখবেন ইয়েস এবং নো, যার আছে সে দিবেন ইয়েস, না থাকলে কি সে নো দিবেন। এরপরে যেতেছে ডু ইউ হ্যাভ এনি সাবজেক্ট উইথ ডিপ্লোমা ব্যাংকিং, যদি না থাকে দিবেন, না থাকলে ইয়েস দিবেন। এরপরে দেখেন এই যে যেটা আছে ক্যাপচাটা, এই ক্যাপচাটা হুবহু যে আছে ক্যাপিটাল যেটা ক্যাপিটাল, যেটা সংখ্যা সেটা সংখ্যা দিলে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি কি সাবমিট করবেন, ডিক্লেয়ার দিয়ে এখানে সাবমিট করে দিলে আপনার পরবর্তী পেজে নিয়ে যাবে। পরবর্তী পেজে নিয়ে গেলে ওটা যেহেতু আমি এখানে কিছু পূরণ করিনি আমি যেতে পারবো না, এখানে সঠিক তথ্য দিয়েই যেতে হবে। পরবর্তী পেজে গেলে আপনার ওখানে ওই যে বলছিলাম আগে থেকেই যে আপনার এটা ওই ছবিটা 300x300 পিক্সেলে রাখতে হবে এবং সর্বোচ্চ 100 কিলোবাইটের ভিতরে ওখানে আপলোড করে দেবেন। এরপরে আপনার সিগনেচারটা আপলোড করে সাবমিট করবেন, ওকে হয়ে যাবে, সাবমিট হয়ে যাবে। আপনাকে একটা ওরা পিডিএফ দেবে, ওই পিডিএফটা আপনি সংরক্ষণ করবেন। সংরক্ষণ করার পরে নিচের অংশে আপনার দেখাই দেবে কিভাবে আপনি টাকাটা পেইড করবেন। ওখানে একটা ফরম্যাট দিয়ে দেবে নিচে যে টেলটক সিমের মাধ্যমে কিভাবে আপনার টাকা পেইড করবেন, ওই প্রসেসটা ওরা দিয়ে দেবে। এরপর ওই অ্যাপ্লিকেশনটা যদি আপনি চান প্রিন্টও দিতে পারেন, আবার প্রিন্ট যদি না দেন আপনি আপনার ফোনে বা কোনো এক জায়গায় ডকুমেন্ট সংরক্ষণ করে রাখতে পারেন। ওটা আবার আপনার কখন প্রয়োজন হবে, যখন আপনি রিটেন পাস করলেন, ভাইবা পরীক্ষার আগে আপনার এটা প্রয়োজন হবে। এজন্য আমার মনে হয় আপনার সংরক্ষণ করাই ভালো, ফোনে করেন বা ইসে করেন, কারণ পরবর্তীতে হয়তো প্রয়োজনের সময় এটা আর খুঁজে পাবেন না। এই যে হলো মূল প্রসেস, আপনি এইভাবে আবেদন করলেন সঠিক এবং তথ্য সবকিছু আবার বলতেছি এসএসসি অনুযায়ী আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, এই তথ্যগুলো দিবেন। বিশেষ করে এনআইডি তে কি আছে এটা দেখার বিষয় না, অনেকে এনআইডি এবং এসএসসি সার্টিফিকেট অনুযায়ী নামের যদি নিজের নাম, বাবার নাম এবং মার নাম বিশেষ করে যদি ভুল থাকে মানে গরমিল থাকে, সেক্ষেত্রে এসএসসি টা আপনি দিয়ে যাবেন এবং এটাই আপনার প্রমাণ হিসেবে কাজ করবে। কিন্তু ওটা আপনার এনআইডি টা এতটা ভেরিফাই করবে না। এই জন্য আমি বলবো এরাও বলে দিছে প্রথমে, আবার বলি, এরাও কিন্তু প্রথমে আপনার বলে দিছে যে এসএসসি অনুযায়ী সব স্পেলিং এবং সব কিছু দিতে হবে, এবং শুধু এখানে না, যে কোনো চাকরি পরীক্ষার আবেদন বা যে কোনো তথ্য পূরণ করলে আপনাদের এভাবেই দিতে হবে। তো এইগুলো আমাদের আবেদন প্রক্রিয়া, এটা মানে সেখানে নিজে করেন না করেন বাট জানার জন্য কিছু দরকার আছে, নাহলে তা না হলে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে বার কাউন্সিলে ফর্ম এবং এটা করতে গেলে অনেক কম্পিউটার দোকানদার সঠিকভাবে বুঝতে পারে না, এবং সঠিকভাবে না বোঝার কারণে